হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল ক্লাসে এবং সকলকে ক্লাস শুরুর আগে হ্যাপি হোলি, সকলকে শুভ দোলযাত্রা। আর এই রঙের দিনে রঙিনভাবে আমরা আজকে ক্লাসটা সাজিয়েছি, যেই ক্লাসে তোমাদের সমস্ত হোলি রিলেটেড যা যা ফেস্টিভ্যাল হয় সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিভিন্ন স্টেটে এই হোলি ফেস্টিভ্যালকে কিন্তু বিভিন্ন নামে পালন করা হয়ে থাকে। শুধুমাত্র হোলি নয়, ফেস্টিভ্যাল রিলেটেড আরো সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যা যা কিছু ফ্যাক্টস রয়েছে সমস্ত কিছু আজকের ক্লাসে আলোচনা হবে, যেখান থেকে আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয়। সেটা WBSSC গ্রুপ সিডির পরীক্ষা হোক, অথবা SSC MTS CHSL CGL এর এক্সাম হোক, বা NTPC এর পরীক্ষা হোক অর্থাৎ রেলের পরীক্ষা, সমস্ত পরীক্ষায় কিন্তু ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে আমাদের কোয়েশ্চেন দেয়। এবং সেখানে ফেস্টিভ্যাল একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট, যেখান থেকে অন্তত দুটো তিনটে প্রশ্ন আসতেই থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেল থেকে হোক বা স্ট্যাটিক জিকের অ্যাঙ্গেল থেকে। NTPC তে তো প্রচুর প্রশ্ন এসেছে, SSC MTS CHSL ও প্রচুর প্রশ্ন দেয় যে কোন তিথিতে কোন সময় অমুক উৎসবটি পালন করা হয়, কোন স্টেটে এই উৎসব পালন করা হয়, কোন সময় পালন করা হয়, ইত্যাদি প্রচুর কিছু নিয়ে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। তো আজকে একদম গোড়া থেকে ভারতের সমস্ত রাজ্য, সমস্ত ইউটি যেখানে গুরুত্বপূর্ণ সমস্ত ফেস্টিভ্যাল পালন করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি হোলি রিলেটেড, এই হোলিকে কেন্দ্র করে সমস্ত স্টেটে কি কি টাইপের ফেস্টিভ্যাল পালিত হয় সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো উৎসব তো আমাদের থাকবেই, রং তো থাকবেই, কিন্তু রঙের পাশাপাশি রং নিয়ে যে রঙিন প্রশ্ন আসে সেগুলোও আমাদেরকে জেনে নিতে হবে, এবং এগুলো কিন্তু খুবই ভাইটাল আমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য। তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে এই ক্লাসটা করো, এবং তারপর তোমাদের মনে যা প্রশ্ন আছে সেগুলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্টেই বলে দিই, হ্যাপি হোলি এবং ভারতের রাজ্যগুলোর গুরুত্বপূর্ণ উৎসব নিয়ে আজকের এই ক্লাস। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করোনি, এই সমস্ত PDF পেতে হলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। তো এটা হলো তার স্ক্যানার, এবং তার টেলিগ্রামের লিংক আমি অবশ্যই এর কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে দেব। তোমরা অবশ্যই সেখান থেকে লিংকে ক্লিক করেও জয়েন করে যেতে পারো। আর যারা আমার ক্লাস নতুন দেখছো তাদেরকে বলে দিই, দুপুর 3টের সময় আমার কিন্তু এই চ্যানেলে প্রত্যেক সোম থেকে বৃহস্পতি ক্লাস থাকে। কেউ এই ক্লাসটা মিস করবে না। লাইভ ক্লাস হয়, ক্লাসে প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করা হয়। রিসেন্টলি আমি গ্রুপ সিডির জন্য প্রচুর প্রশ্ন করিয়েছিলাম, তাদের র্যাপিড ফায়ার রাউন্ড করিয়েছিলাম, এবং সেখান থেকে 100 থেকে 100টা মানে 100% আমি বলতে পারি কমন প্রশ্ন এসে গেছে। অর্থাৎ প্রত্যেকটা GK/GS এর প্রশ্ন কিন্তু আমার করানো। তাই আপকামিং যদি তোমরা SSC MTS দাও, CHSL দাও, CGL দাও, রেলের পরীক্ষা দাও, সেখানেও কোয়েশ্চেন কমন পাওয়ানোর দায়িত্ব আমার। শুধু ক্লাসগুলো মন দিয়ে করে যাও। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ওকে, ফার্স্ট টাইম চলে আসছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। সেটা বলছে যে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী হোলি কোন তিথিতে পালন করা হয়ে থাকে। এই টাইপের প্রশ্ন আমাদের SSC এর MTS এ চলে আসে, CHSL এ আসে, CGL এ আসে, এবং কি NTPC এর আমাদের আন্ডার গ্রাজুয়েটের যে এক্সাম সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এই টাইপের প্রশ্ন দেয়। তো হোলি আমাদের কোন সময় পালন করা হয়? চৈত্র পূর্ণিমা, ফাল্গুন পূর্ণিমা, বৈশাখ পূর্ণিমা, নাকি কার্তিক পূর্ণিমা? পূর্ণিমা তো অবশ্যই হয়ে থাকে, কারণ আমাদের কথাতেই আছে না, সেই ন্যাড়াপোড়া উৎসবে আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিবোল। তো অবশ্যই পূর্ণিমা তো হবেই। আর এখন আমাদের চলছে ফাল্গুন মাস, তাই ফাল্গুনি পূর্ণিমা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আর চলে আসো এক্সট্রা কিছু ইনফরমেশন ক্যালেন্ডারের মধ্যে আমরা যদি দেখি, তাহলে হোলি হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। ঋতু পরিবর্তন বা সিজনাল শিফটের কথা যদি বলি, তাহলে এটা শীতের সমাপ্তিকে সূচনা করে এবং বসন্ত ঋতুর আগমনের একটা ইঙ্গিত দেয়। তো এই সময় আমাদের পলাশ ফুল থেকে শুরু করে প্রচুর কালারফুল ফুল ফোটে, এবং ইভেন কি কোকিল ডাকার সময় হচ্ছে এই বসন্তকাল। তো এই টাইমটাতেই কিন্তু আমাদের এই মেন উৎসবটা পালন করা হয়ে থাকে। আর এখানে পরের দিন প্রতিপদে মূল রঙের উৎসব ধুলান্ডি এটা
খেলা হয়ে থাকে বিভিন্ন স্টেটের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বাংলা দোলযাত্রার দিন কোন বিখ্যাত সন্তের জন্মবার্ষিকী পালন করা হয়ে থাকে? সন্ত মানে সাধু সন্তের কথা বলা হয়েছে। কোন সেন্ট এই সময় জন্মগ্রহণ করেছিলেন? রামকৃষ্ণ পরমহংস, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, লালন ফকির। কার জন্মদিনকে সেলিব্রেট করি আমরা এই দোলের উৎসবের সময়? চলো জেনে নিই আমাদের সঠিক উত্তর কি হবে। চৈতন্য মহাপ্রভু। তাই জন্য বৈষ্ণব ধর্ম বলো বা শ্রীকৃষ্ণকে বলো, এই সময় কিন্তু আমাদের বৃন্দাবন, মথুরা প্রচুর রঙে রঙে সেজে ওঠে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু 1486 সালে জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপে ফাল্গুনী পূর্ণিমার দিন। আর গুরুত্ব কি রয়েছে এটার, না এই দিনটাকে বৈষ্ণব অনুগামীরা গৌর পূর্ণিমা বলে সেলিব্রেট করে থাকে। এই গৌর পূর্ণিমা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে, তো গুলিয়ে ফেলবে না। গৌর পূর্ণিমা, গুরু নানক পূর্ণিমা, এগুলো কিন্তু কমপ্লিটলি আলাদা আলাদা। গৌর পূর্ণিমা বলতে আমরা বসন্তকালীন উৎসব চৈতন্য মহাপ্রভুর জন্মতিথিকেই কিন্তু বুঝিয়ে থাকি, এবং সেটা বসন্তকাল বা এই ফাল্গুনী পূর্ণিমাতেই পালন করা হয়। আর আন্দোলন মুভমেন্ট হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি, না তিনি বাংলায় গৌড়ীয় বৈষ্ণব ধর্মের এবং ভক্তি আন্দোলনের অন্যতম একজন প্রবর্তক হিসেবে ছিলেন। তো 15 শতকে আমাদের ভক্তি আন্দোলন হয়েছিল, নিশ্চয়ই মনে আছে তোমাদের। 15 শতকের সময় কিন্তু তার আবির্ভাব হয়েছিল, এবং সেই সময় তিনি আমাদের এই বৈষ্ণব ধর্মকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, ভারতের কোথায় বিখ্যাত লাঠমার হোলি পালন করা হয়ে থাকে? এই যে বললাম না, ভারতের বিভিন্ন রাজ্যে হোলির বিভিন্ন রকমের প্রকারভেদ তোমার সেলিব্রেট করা হয়ে থাকে। তো লাঠমার হোলি কোথায় পালন করা হয়ে থাকে? মথুরা, বরসানা, অযোধ্যা নাকি বারাণসী? সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের? বরসানাতে হয়ে থাকে। বরসানা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের মথুরার কাছেই রয়েছে এই বরসানা এবং নন্দগাঁও, এই দুটো জায়গায় কিন্তু হোলি খেলা হয়ে থাকে। প্রথা কি রয়েছে? এই প্রথায় মহিলারা লাঠি দিয়ে পুরুষদের মজা করে তাড়া করেন। আর এই যে রিচুয়ালটা, এটা আমাদের ওই টয়লেট এক প্রেম কথা বলে একটা সিনেমা হয়েছিল, মনে আছে? যেখানে অক্ষয় বোধহয় অভিনয় করেছিলেন, এবং সেখানে কিন্তু এই প্রথাটাকে দেখানো হয়েছিল, যেখানে মহিলারা পুরুষদের মাথায় এরকম লাঠির বাড়ি মেরে থাকেন, তো পুরুষরা ঢাল দিয়ে সেটাকে রক্ষা করে থাকেন। খুবই মজাদার ব্যাপার। তো পৌরাণিক পটভূমি হলো এটি রাধা এবং কৃষ্ণের কিংবদন্তির ওপর, তাদের একটা পৌরাণিক গল্প কথার উপর ভিত্তি করে এই রিচুয়ালটার আয়োজন করা হয়ে থাকে। চলো নেক্সট চলে আসো, শান্তিনিকেতনে বসন্ত উৎসবের প্রবর্তন কে করেছিলেন? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? শান্তিনিকেতন অর্থাৎ বীরভূম, যেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, সেখানেও কিন্তু খুব বড় করে আমরা জানি বসন্ত উৎসব পালিত হয়, পৌষ পার্বণ পালিত হয়ে থাকে। তো সেইখানে অবভিয়াসলি এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে, এবং সেখানে শান্তিনিকেতনেই কিন্তু এটা অবস্থিত, আর সেখানেই কিন্তু এই উৎসবটা খুব বড় করে পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হোলির ধর্মীয় আচারকে একটি ধর্ম নিরপেক্ষ এবং সাংস্কৃতিক বসন্ত উৎসবের একটা মানে এই ফ্লেভারটা তিনি দিয়েছিলেন, বা এখানে তিনি রূপান্তরিত করেছিলেন। তাহলে আমরা দেখলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম, এবং তাকে কেন্দ্র করে যে বৈষ্ণব ধর্মের একটা বলতে পারো যে ফ্লারিশমেন্ট হয়েছিল, ছড়িয়ে পড়েছিল, বৈষ্ণব ধর্মের প্রবর্তন হয়েছিল, সেইটার পাশাপাশি এটা তো একটা আমাদের ধর্মীয় জায়গা থেকে ছিল, এবার সেই ধর্ম থেকে বের করে এনে ধর্ম নিরপেক্ষভাবে এবং সাংস্কৃতিক একটা ঐতিহ্য হিসেবে বসন্ত উৎসবকে সেলিব্রেট করা শুরু করলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। যেরকম ভাবে আমাদের রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল, মনে আছে তো? সেটাও কিন্তু ধর্ম কে একটা আলাদা কেন্দ্র করাই ছিল, যে হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি বজায় রাখা, কিন্তু পাশাপাশি সেটাও কিন্তু এরকমই একটা ঐক্যবদ্ধের বলতে পারো যে উৎসব হিসেবে পালন করা হয়েছিল স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গের পরে, যে প্রত্যেকের সঙ্গে থাকবে, প্রত্যেকের ভাই, এরকম একটা প্রত্যেকের তরে। তো এইটার একটা রূপরেখা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন সম্প্রীতি বজায় রাখার জন্য। সিমিলারলি এখানেও তাই বসন্ত উৎসবকে তিনি এইভাবেই নিয়ে এলেন শান্তিনিকেতন বীরভূমে। আর এর ঐতিহ্য কি বুঝতেই পারছো, যে এই দিন ছাত্রছাত্রীরা মানে বিশ্বভারতীর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা রঙিন পোশাক পরে থাকে, বিভিন্ন রকম রবীন্দ্রনাথের গান, নাচ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু এই উৎসবটা পালন করা হয়। তো আজকের
যে কোয়েশ্চেন আনসার সিরিজ আমাদের চলছে, এখানে কিন্তু আমরা হোলি সম্পর্কে জানছি, কিন্তু তার বিভিন্ন অন্তর্নিহিত বা অন্তর্গূঢ় কিছু ব্যাখ্যা রয়েছে বা বিভিন্ন রকমের হোলির সেলিব্রেশন নিয়ে আমরা আলোচনা করছি। তো ক্লাস কিরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর প্রত্যেকে লাইক করে দিও সেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে। তারপর দেখো বলেছে হোলিকা দহন, এইটাও কিন্তু আমাদের একটা রিচুয়াল বা একটা প্রথার মধ্যে পড়ছে। এখানে পৌরাণিক রাক্ষস রাজার সাথে এটা যুক্ত, কিন্তু কোন রাক্ষস রাজার সাথে? রাবণ, কংস, হিরণ্যকশিপু নাকি মহিষাসুর? কার সাথে যুক্ত এই হোলিকা দহন, যেটা আমরা ন্যাড়া পোড়া বলে সেলিব্রেট করে থাকি কোথাও কোথাও? তো সেই হোলিকা দহন কিন্তু আমাদের হিরণ্যকশিপু, তার সঙ্গে সম্পর্কিত। কি ছিল ব্যাপারটা? রাক্ষস রাজা হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে, ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন হচ্ছে এই প্রহ্লাদ, ঠিক আছে, তাকে হত্যা করার জন্য তার বোন হোলিকাকে নিযুক্ত করেছিলেন। মানে একটা কনস্পিরেসি, একটা ষড়যন্ত্র চালানো হয়েছিল। হোলিকার একটা বিশেষ চাদর ছিল যা তাকে আগুনে পুড়তে দিত না। মানে এই চাদরটা তুমি যতবারই আগুন লাগাও না কেন, কোনোভাবেই কিন্তু সেটা পুড়বে না। কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যান এবং হোলিকা আগুনে ভস্মীভূত হয়ে যান, এবং এখান থেকেই আমাদের আসে হোলিকা দহন, ঠিক আছে। প্রতীক বা সিম্বলিজম হিসেবে আমরা কি জেনে থাকি না, এটি অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের প্রতীক, ট্রিয়াম্প অফ গুড ওভার এভিল। এই যে আমরা ন্যাড়াপোড়া করে থাকি, এটাও কিন্তু সিমিলার কনসেপ্টেই করা হয়ে থাকে আমাদের এই বাংলাতে। আর অন্য জায়গায় হোলিকার একটা প্রতিমূর্তি বা একটা এরকম মানুষের মতো দেখতেই একটা কাঠামো বানানো হয় এবং সেটাকে পোড়ানো হয়ে থাকে। তো এটার মানেই হলো যে অশুভ বা নেগেটিভ যা কিছু রয়েছে সমস্ত কিছুর মানে ধ্বংস, তার সেই সমস্ত কিছু অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে একটা শুভ শক্তি, রঙিন একটা বিষয়কে আগমন করা, যাতে শুভ শক্তির সূচনা হতে পারে। নেক্সট দেখো কি বলেছে, কোন রাজ্যে হোলি উৎসব ইয়াওসাং নামে পরিচিত? খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, প্রচুর বার পরীক্ষায় আসতে পারে। আসাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড এবং অবশ্যই নর্থ ইস্টে যে সমস্ত ফেস্টিভ্যাল পালন করা হয়, যা কিছু করা হয়ে থাকে না, সেগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো ইয়াওসাং ফেস্টিভ্যাল আমরা কোথায় পালন করে থাকি? যেটা আমাদের নর্থ ইস্টের কোনো একটা স্টেটের বসন্ত উৎসব, কিন্তু সেটা পালন করা হয় মণিপুরে। ওকে, এটাও ফাল্গুনী পূর্ণিমা থেকে শুরু করে টানা 5 দিন যাবত এই উৎসবটা পালন করা হয়ে থাকে। মণিপুরি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হচ্ছে এটা, যেখানে বৈষ্ণব প্রথা এবং স্থানীয় মেইটেই উপজাতি যারা রয়েছে, এই মেইটেই উপজাতিরাই কিন্তু মেনলি বলতে পারো যে বৈষ্ণব ধর্মাবলম্বী, এবং তারা এই উৎসব পালন করে থাকে। এবং মণিপুরে আমাদের যে ক্লাসিক্যাল ডান্স রয়েছে সেটাও কিন্তু আমাদের মনে রাখার মতো, দ্যাট ইজ মণিপুরি। এবং এই মণিপুরি ক্লাসিক্যাল ডান্সও কিন্তু বিশেষ থিম বা বলতে পারো তার যে থিম সেটাও কিন্তু বৈষ্ণব ধর্ম এবং রাধা কৃষ্ণের যে প্রেম রাসলীলা, সেটাই কিন্তু মণিপুরি নাচের মেন থিম, ঠিক আছে। আর এই উৎসবের অন্যতম আকর্ষণ হচ্ছে ঐতিহ্যবাহী থাবাল চোংবা, এই লোকনৃত্য পালন করা হয়ে থাকে এই সময়। ওকে, থাবাল চোংবা। তাহলে এই ফেস্টিভ্যালে আমাদের যদি প্রশ্ন দেয় যে ইয়াওসাং ফেস্টিভ্যালে কোন লোকনৃত্য পালন করা হয় মণিপুরে, তাহলে আমাদের উত্তর কি হবে? থাবাল চোংবা লোকনৃত্য পালন করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চনে চলে আসো, হোলির প্রাকৃতিক লাল বা কমলা রং তৈরি করতে ঐতিহ্যগতভাবে কোন ফুল ব্যবহার করা হয়? আগে কিন্তু প্রাকৃতিক নির্যাস, সেটা ফুল হতে পারে, কোনো পাতা হতে পারে, ফল হতে পারে, তার যে রস থেকে সেখান থেকে কিন্তু রং বানানো হতো। তাহলে এখানে বলো যে লাল বা কমলা রং তৈরি করার জন্য কোন ফুলের সাহায্য নেওয়া হতো? পদ্ম, গাঁদা, পলাশ, গোলাপ। তোমাদের কি মনে হতে পারে কোন ফুলটার রং আমাদের লাল এবং যেটা স্পেসিফিক্যালি আমাদের বসন্তকালেই ফোটে? ইয়েস, তোমরা ঠিক গেস করেছো, পলাশ ফুল, যেটা আমাদের পুরো লাল হয়ে সারা গাছ এরকম ফুলে ভরে থাকে। তো এই পলাশ ফুলের বিজ্ঞানসম্মত নামটাও জেনে রাখবে, যে বিউটি মোনোস্পার্মা। ওকে, এটা জেনে রাখবে, সায়েন্সের অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেন দিলেও দিতে পারে। অন্য নাম বা এটাকে আমরা লোকাল নেম হিসেবে কিভাবে চিহ্নিত করে থাকি? ফ্লেম অফ দ্য ফরেস্ট, অরণ্যের শিখা। সারা বনের মধ্যে বা পলাশ বনের জঙ্গলে যদি তোমরা ঢোকো তাহলে দেখতে পাবে গাছগুলো পুরো লাল হয়ে আছে, এবং দেখো অনেকটা সেই ফ্লেমের মতো দেখতে, না আগুনের মতো দেখতে। তো সেই জন্যই এটাকে কিন্তু ফ্লেম অফ দ্য ফরেস্ট বলা হয়ে থাকে। আর এর ব্যবহার কি? বিভিন্ন আয়ুর্বেদিক এবং
ত্বক বান্ধব, আমাদের স্কিনের জন্য খুব ভালো এই ফুলের রস। তাই জন্যই এই ফুল থেকেই তোমার যেটা হার্বাল আমাদের রং তৈরি করা হয় সেটা কিন্তু এই ফুলের রস থেকেই করা হয়ে থাকে। তো ভেষজ আবির বা গুলাল তৈরি করতে এই ফুলের গুঁড়ো বা ডাস্ট তৈরি করা হয়ে থাকে। এই ফুলটাকে জলে ফোটানো হয় এবং সেখান থেকেই আমরা রং তৈরি করি। আচ্ছা, এবার আমরা হোলি সম্পর্কে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নিলাম যে বিভিন্ন স্টেটে আমরা হোলিকে কিভাবে সেলিব্রেট করি। এবার আমরা একটুখানি প্রত্যেকটা স্টেটের নববর্ষ সম্পর্কে জেনে নেব যে নববর্ষ কোন টাইমে মূলত আমরা পালন করে থাকি। দেখো, সৌরপঞ্জিকা, চন্দ্রপঞ্জিকা এবং আমাদের বলতে পারো যে হারভেস্ট সাইকেল বা এই যে হারভেস্টিং ফেস্টিভ্যাল আমরা পালন করছি, দুটো ক্যালেন্ডারের উপর বেস করে এটা হয়ে থাকে অল ওভার ইন্ডিয়াতে। একটা হলো সৌরপঞ্জিকা, যেটা সূর্যের উপর বেস করে ক্যালেন্ডার বানানো হয়, আর চন্দ্রপঞ্জিকা যেখানে চাঁদের উপর বেস করে ক্যালেন্ডার বানানো হয়। তো সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করে, যেরকম আমরা পয়লা বৈশাখ পালন করে থাকি আমাদের বাঙালিদের নববর্ষ হিসেবে, সেরকম ভাবেই পুথান্ডু, বিশু, এই যে নববর্ষগুলো পালিত হয় এগুলো সৌর ক্যালেন্ডারকে তোমার সোলার ক্যালেন্ডারের উপর ভিত্তি করে আর লুনার ক্যালেন্ডারের উপর ভিত্তি করে চাঁদের গতির উপর ভিত্তি করে কিন্তু এটা বানানো হয়। যেরকম উগাডি, গুড়ি পাড়ওয়া, এই যে উৎসবগুলো আমরা পালন করি নববর্ষ হিসাবে, এগুলো কিন্তু আমাদের লুনার ক্যালেন্ডারের উপর ভিত্তি করে হয়ে থাকে। এছাড়া কিছু হারভেস্টিং ফেস্টিভ্যাল যেগুলো থাকে সেগুলো যেরকম ধরো তোমার বিহু, বৈশাখী, এগুলো হলো নতুন ফসল যখন কাটা হয় এবং সেটা আমাদের ঘরে তোলা হয় সেই সময় পালন করা হয় এবং সেটা মূলত এই 15ই জানুয়ারির টাইমটা যে সময় আমরা পৌষ পার্বণ পালন করে থাকি। তো এগুলো সম্পর্কেও আমাদের কিছু কোয়েশ্চেন বা কিছু ফ্যাক্ট জেনে নিতে হবে। চলো জেনে নিই। পূর্ব ভারতের কৃষি এবং সৌরপঞ্জিকা ভিত্তিক যে উদযাপনগুলো হয় পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে আমরা পয়লা বৈশাখ পালন করে থাকি। সৌরপঞ্জিকা অনুযায়ী এটা কিন্তু বাংলা বছরের প্রথম দিন পালন হয়। উড়িষ্যাতে হয়ে থাকে পান্না সংক্রান্তি, বলেছিলাম না এরকম বড় বড় গ্লাসের মধ্যে পান্না করা হয়ে থাকে এবং সেটাই মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। এটাই উড়িষ্যার সব থেকে বড় উৎসব এবং মহাবিষুব সংক্রান্তি নামেও এটা পরিচিত, যেটা গ্রীষ্মকালের শুরুতে পালিত হয়ে থাকে। বিহার এবং ঝাড়খণ্ডে হয় জুড শীতল এই নামে, সেটা হলো মৈথিলি নববর্ষ পালন করা হয়, প্রকৃতিকে শান্ত করার জন্য এটা পালন করা হয়ে থাকে। তো এটা বিহার এবং ঝাড়খণ্ডে হয়ে থাকে। নেক্সট দেখো বলেছে উত্তর ভারতের সমভূমি এবং উপত্যকায় যে যে নববর্ষ আমরা পালন করি, যেরকম পাঞ্জাব এবং হরিয়ানাতে আমরা পালন করে থাকি বৈশাখী উৎসব। বৈশাখী কিন্তু পাঞ্জাবিদের তোমার নববর্ষ প্লাস হারভেস্টিং ফেস্টিভ্যাল হিসেবেও পালিত হয়ে থাকে। 1699 সালে খালসা যে দল গঠন করা হয়েছিল সেই খালসা দলের ওই সময় থেকেই কিন্তু এটা পালন করা হচ্ছে। জম্মু কাশ্মীরে দেখো নবরে এটা পালন করা হয় এবং এই নবরে যেটা সেটা কাশ্মীরি পণ্ডিতদের চান্দ্র নববর্ষ অনুযায়ী এটাকে পালন করা হয়ে থাকে। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রথম দিন, এই দিনটাকেই কিন্তু আমরা নবরে হিসেবে পালন করি এবং এটা জম্মু কাশ্মীরের নববর্ষ হিসেবে পালিত হয়। নেক্সট দেখো হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে কিন্তু চৈতি বা বৈশাখী এটাকে পালন করা হয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে বসন্তকালের যে আগমনী উৎসব সেটা হচ্ছে এটা চৈতি বা বৈশাখী। নেক্সট দেখো চলে এসেছি আমরা পশ্চিম ভারতের রাজ্যগুলোতে, অর্থাৎ রাজস্থানের দিকটা আমরা জেনে নেব। মহারাষ্ট্র, গোয়াতে আমরা কিভাবে পালন করি, গুড়ি পাড়ওয়া পালন করা হয়, হারভেস্টিং ফেস্টিভ্যাল। ওকে, মারাঠি এবং কোঙ্কানি হিন্দুদের চান্দ্র নববর্ষ হিসেবে এটা পালিত হয়, অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে পালিত হয়ে থাকে। গুজরাটে হয় বেস্তুবারস। এই নামগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করবে, খুব ভালো করে পড়বে। আর এই নামগুলো বা এই পিডিএফ পেতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে, আমি ওখানে পিডিএফ দিয়ে দেবো যদি তোমাদের ম্যাক্সিমাম মানুষের চাহিদা হয়, তো না হলে কেন আমি দিতে যাবো। তো তোমরা যদি প্রত্যেকে চাও এই পিডিএফ পেতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ক্লাস কেমন লাগছে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো এটা গুজরাটি বিক্রম সংবত ক্যালেন্ডারের শুরু হিসেবে পালন করা হয়, যেটা দীপাবলির পরের দিন পালন হয়। ঠিক আছে, এটা কিন্তু এই সময় হয় না, দীপাবলির পরের দিন, দিওয়ালির পরের দিন পালিত হয় গুজরাটে বেস্তুবারস। নেক্সট দেখো বলেছে সিন্ধি সম্প্রদায় যারা রয়েছে এবং রাজস্থানে, এখানে কি উৎসব পালন করা হয়, চেটি চাঁদ বা থাপনা উৎসব পালন হয়। বরুণ দেবতার অবতার ঝুলেলার তার জন্মবার্ষিকী উপলক্ষে এই চেটি চাঁদ পালন করা হয়ে থাকে। তাহলে একটাই দেশ অথচ কত ভেরিয়েশন না, এইখানেই আমাদের মানে ভারতের বলতে পারো শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করেছি। আচ্ছা, নেক্সট চলে আসো দাক্ষিণাত্যের চান্দ্রপঞ্জিকা অনুযায়ী নববর্ষের সূচনা। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা মূলত উত্তর ভারত বা পশ্চিম ভারতের দিকে সূর্যকে
সৌর ক্যালেন্ডার বা সোলার ক্যালেন্ডারকেই মেনটেন করে থাকি, কিন্তু যত আমরা দক্ষিণ ভারতের দিকে যাব বা দাক্ষিণাত্যের দিকে যাব সেখানে কিন্তু চান্দ্র পঞ্জিকাকে ফলো করা হয়। যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, এখানে দেখো উগাডি এই উৎসবটা পালন করা হয়ে থাকে, যেটা চৈত্র মাসের প্রথম দিন, মার্চ এপ্রিলের এই টাইমটাতে পালন করা হয়। পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। উগাডি পচ্চাদি পালন করা হয়ে থাকে। এটা এই উগাডিরই একটা প্রধান অ্যাট্রাকটিভ ইভেন্ট বলতে পারো, যেটা 6টি বিভিন্ন স্বাদের টক, মিষ্টি, ঝাল, নোনতা, তেতো, কষা এরকম টাইপের যে একটা মিশ্রণ তৈরি করা হয়, যেটা আমাদের জীবনেরই বিভিন্ন যে এক্সপ্রেশন বা আমাদের জীবনের যে বিভিন্ন মুহূর্ত, দুঃখ, রাগ, কষ্ট, অভিমান, এই সমস্ত এক্সপ্রেশনের উপর বেস করে কিন্তু এই 6টা বিভিন্ন স্বাদের একটা মিশ্রণ তৈরি করা হয়। এটা রিপ্রেজেন্ট করছে আমাদের লাইফকে, আমাদের জীবনকে। তাহলে কি সুন্দরভাবে এই হারভেস্টিং ফেস্টিভ্যালগুলো পালন করা হচ্ছে না? আমাদের বিভিন্ন স্বাদের যে খাবার রয়েছে তার সাথে আমাদের জীবনের যে বিভিন্ন স্বাদ সেগুলোকে মিলিয়ে দেওয়া হচ্ছে। হোয়াট আ বিউটিফুল কনসেপ্ট। আচ্ছা, দক্ষিণ ভারতের সৌরপঞ্জিকা ভিত্তিক যে বর্ণময় নববর্ষ পালিত হয়, যেমন দেখো কেরালাতে বিশু পালন করা হয় মালায়ালাম ক্যালেন্ডারের মেডাম মাসের প্রথম দিন। বিশু কানি বলে একটা উৎসব পালন করা হয়, যেটা সকালবেলা উঠে প্রথম শুভ জিনিস দর্শন করার একটা রীতি। তাই জন্য দেখবে বিভিন্ন স্টেটে এখনো পর্যন্ত সূর্য নমস্কার চালু আছে। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে মানুষ আগে কি করে বলতো না, সূর্য নমস্কারে যায়। এটা কিন্তু খুব চালু আছে, কারণ সূর্যকে আমরা শুভ শক্তি বা সূর্যকে আমরা আমাদের জীবনের একটা প্রসপারিটি, সমৃদ্ধির একটা দিক বলে চিহ্নিত করে থাকি। তো তাই জন্য সূর্যকে, শুভ জিনিসকে প্রথম দর্শন করে তাকে নমস্কার করে দিন শুরু করা হয়ে থাকে। এরকম একটা কনসেপ্ট কিন্তু চালু আছে। তামিলনাড়ুতে পুথান্ডু উৎসব পালন করা হয় তামিল সৌর ক্যালেন্ডারের চিথিরাই মাসের প্রথম দিন এটা পালন করা হয়ে থাকে। তামিল ক্যালেন্ডারে যেটা চিথিরাই মাস, সেটাই হচ্ছে তামিল মাসের মানে তামিল বছরের প্রথম মাস। ঠিক আছে। বিশেষ আকর্ষণ হিসেবে দেখো দরজায় আলপনা দেওয়া হয়, যেটাকে কোলাম বলা হয় বা রঙ্গোলি দেওয়া হয়। আমরা উত্তর ভারতে রঙ্গোলি বলি, দক্ষিণ ভারতে এটাকে কোলাম বলে। ঠিক আছে, আলপনা দেওয়া হয় এবং মাঙ্গাই পচ্চাদি খাওয়া হয়ে থাকে। তো ভীষণই ইন্টারেস্টিং ব্যাপার। নেক্সট দেখো, চলে আসো আমাদের উত্তর পূর্ব ভারতে। আমরা নর্থ ইস্টে চলে এসেছি এবং সবার প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আসাম। আসামের বিহু উৎসব। আর বিহু উৎসব 3টে সিজনে 3 রকম ভাবে পালন করা হয়, যার মধ্যে বোহাগ বিহু বা রঙ্গোলি বিহু যেটা, সেটাই কিন্তু আমাদের রঙের উৎসব বা এই বসন্তকালের টাইমে পালন করা হয়ে থাকে। সব থেকে বড় উৎসব, সব থেকে এনার্জেটিক এবং সব থেকে ম্যাক্সিমাম মানুষজন আনন্দে গা ভাসিয়ে থাকে হচ্ছে এই রঙ্গোলি বিহুতে। এবং বসন্তের আগমন এবং কৃষি চক্রের শুরুর প্রতীক বলা হয় এটাকে। 7 দিন ধরে এটা পালন করা হয়ে থাকে। এছাড়াও আমরা দুবার বিহু পালন করে থাকি। একটা হচ্ছে আমাদের পৌষ পার্বণের টাইমে মকর সংক্রান্তি পালিত হয়, আরেকটা হচ্ছে অক্টোবরের টাইমে, যে টাইমটায় আমরা কাঙালি বিহু পালন করে থাকি। মণিপুরে দেখো সাজিবু নোংমা পানবা এরকম একটা উৎসব পালিত হয়। নামটা পুরোটা মনে রাখবে, সাজিবু নোংবা পানবা। ওকে। এবং মণিপুরের মেইটেই উপজাতি, আবার মেইটেই উপজাতির নাম তোমরা পেলে, তারাই চান্দ্র নববর্ষের সূচনা করে থাকে এবং সেই দিনই এটা পালিত হয়। তো পরিবারের মঙ্গল কামনার্থেই কিন্তু এই উৎসব পালন করা হয়ে থাকে। নেক্সট দেখো, হিমালয় সংলগ্ন যে উত্তর পূর্বাঞ্চল রয়েছে সেখানে কি ধরনের উৎসব পালিত হয়। সিকিমে আমরা লোসুং উৎসব পালন করে থাকি এবং তোমাদের আমি বলেও ছিলাম আগেও ক্লাসে যে তিব্বতীদের উৎসব হয় এগুলো। যে সমস্ত পাহাড়ি এলাকাতে আমরা তোমার এই তিব্বতী সম্প্রদায়ের মানুষজনকে পাবো, তারা কিন্তু এই লোসুং উৎসব বা লোজাং উৎসব পালন করে থাকে। ওকে। ভুটিয়া, লেপচা উপজাতিদের এটা নববর্ষ হিসেবে সেলিব্রেট করা হয়। ফসল কাটার মরশুমের সমাপ্তি এবং নতুন বছরের শুরু এটাকেই কিন্তু মানা হয়ে থাকে। অরুণাচল প্রদেশে দেখো লোসার ফেস্টিভ্যাল পালিত হয় এবং মোংপা উপজাতি, শেরদুকপেন উপজাতি এবং অন্যান্য যে সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা রয়েছেন তারা এই উৎসব কিন্তু পালন করে থাকেন এবং এটা তিব্বতী নববর্ষ হিসেবে পালিত হয়ে থাকে। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে তিব্বতী নববর্ষ আমরা কোন দিনকে পালন করে থাকি, তো সেটা হচ্ছে লোসার। ওকে। নেক্সট চলে আসো, এটা হচ্ছে আমাদের আরেকটা হারভেস্টিং ফেস্টিভ্যাল, যেটা আমরা সেন্ট্রাল ইন্ডিয়া বা মধ্য ভারতে করে থাকি, ছত্তিশগড় মধ্যপ্রদেশে, যেটাকে বলা হয় হারেলি উৎসব, যেটা ছত্তিশগড়ের গোন্দ উপজাতি যারা রয়েছেন তারা এটাকে মূলত পালন করে থাকেন এবং এটা কৃষকদের নববর্ষ হিসাবে সেলিব্রেট হয়। কোন সময় হয়ে থাকে পরীক্ষায় প্রশ্ন দেয়, শ্রাবণ মাসের
অমাবস্যা তিথিতে এটা পালন করা হয়ে থাকে। এবং এখানে লাঙল, কোদাল ইত্যাদি বিভিন্ন, দেখো এখানে সিম্বলও দিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের তোমার যে বিষয়গুলো থাকে যেগুলো আমাদের কৃষি কাজে হেল্প করে, লাঙল, কোদাল এগুলো, এবং সেইগুলোকে অ্যাকচুয়ালি পুজো করা হয়ে থাকে। আমাদের বাঙালিদের দেখবে রান্না পুজো হয় না, আমরা উনুনকে পুজো করে থাকি, অর্থাৎ যেখান থেকে আমাদের রসদ আসছে বা যেটা আমাদের রান্না বা আমাদের মানে দিন যাপনের একটা অঙ্গ। তো সিমিলারলি ওরা এই মাটি বলো বা লাঙল, কোদাল এগুলোকে পুজো করে থাকে, কারণ এগুলোই আমাদের হারভেস্টিং এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তো এটা মনে রাখবে। এখানে আমি টোটাল চার্ট দিয়ে দিলাম, যা যা এতক্ষণ ধরে পড়ালাম সেগুলো নববর্ষ এবং হারভেস্টিং ফেস্টিভ্যালের টোটাল চার্ট তোমাদের এখানে দিয়ে দিলাম, যাতে মুখস্থ করতে সুবিধা হয়। ওকে, কোন স্টেটে কোন নববর্ষ আমরা পালন করছি। নেক্সট চলে আসো প্রশ্ন উত্তরের জায়গায়। তো এতক্ষণ আমরা ডিটেল জানছিলাম, এবার আমরা ঝটপট এখান থেকে কিরকম প্রশ্ন আসে জেনে নিই। কোন উৎসবটি বাংলা নববর্ষ হিসেবে পালিত হয়? তো অবভিয়াসলি আমাদের পয়লা বৈশাখ উত্তর হয়ে যাবে। এইখানে পয়লা বৈশাখ সম্বন্ধে আরো কিছু বিস্তারিত তথ্য জানা আছে, যেরকম সৌর ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখ, এটাকেই আমরা জেনে থাকি, এবং সেই সময় হাল খাতা, একদম ঐতিহ্যগতভাবে সেই লাল মোটা খাতা যেটা আমাদের বাড়িতে থাকে, এবং আমার বাড়িতে তো অবশ্যই রয়েছে, তো সেই হাল খাতা পুজো করা হয়ে থাকে। নেক্সট দেখো আমরা চলে এসেছি আমাদের পশ্চিম ভারতে ওয়েস্টার্ন ট্রেডিশনের মধ্যে, যেখানে মহারাষ্ট্রে ঐতিহ্যবাহী নববর্ষের সূচনা করা হয় কোন উৎসবের মধ্যে দিয়ে। এই প্রশ্নগুলো তোমাদের কাছে আমি অবভিয়াসলি মানে ডিটেলটা আলোচনা করে দিয়েছি, তাই আমি আর কোয়েশ্চেন আনসারগুলো আলোচনা করব না, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে, তো এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কিন্তু এগুলোকে খুব ভালো করে দেখবে। আচ্ছা, এই জায়গাটা দেখে নাও, কেরালায় কোন উৎসবটি জ্যোতিষশাস্ত্রীয় নববর্ষকে নির্দেশ করে? তো বিশু আছে, ত্রিশুরপুরম আছে, লোসার আছে, ভেস্তুবারাস আছে, তোমরা জানো কোনটা হবে আমাদের এখানে সঠিক উত্তর? কেরালায় হয়, কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিশু, যেটা একটু আগেই আমি তোমাদেরকে বললাম। তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো নিজেরা বাড়িতে বসে পড়বে, নিজেরা উত্তর করবে। আর আমি পিডিএফ তোমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আমি ওখানেই দিয়ে দেবো, তো অবশ্যই স্ক্যান করেও জয়েন করে যেতে পারো, বা কমেন্ট সেকশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা জয়েন করে যেতে পারো। আর রেগুলার ক্লাস আমার কখন হয় বললাম? বিকেল 3টের সময় এই চ্যানেলে, মানডে টু থার্সডে, এই সময়ের ক্লাসটা কিন্তু মিস একদম করা চলবে না। যারা WBSSC গ্রুপ সির স্টুডেন্ট আছো তারা জানো যে তোমরা পরীক্ষায় কতটা কমন পেয়েছো আমার ক্লাস থেকে, তাই যারা আপকামিং SSCর পরীক্ষা দেবে, রেলের পরীক্ষা দেবে, তারা কিন্তু প্রত্যেকে জিকে জিএস এর ক্লাস আমার সাথে করবে। এবং আরেকটা কথাও আমি বলে দিই, সামনেই তোমাদের এসএসসির প্রিপারেশনও নিতে হবে। এটা হলো আমাদের এসএসসির অনলাইন ব্যাচ। তোমরা যদি কেউ চাও তাহলে অবশ্যই আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন এখন চলছে। এসএসসির MTS, CHSL, CGL, GD, স্টেনো, দিল্লি পুলিশ, যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিতে হলে ফাউন্ডেশন ব্যাচ হলো এটা। এই ব্যাচে লাইভ ক্লাস, মক টেস্ট, রেকর্ড ভিডিও সমস্ত কিছু পাবে। তার সাথে 6টা হার্ড কপি বই তোমাদের বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে চলে যাবে। তাই আর দেরি করো না, যারা যারা চাইছো অবশ্যই কিন্তু ব্যাচে জয়েন করে যেও। আর Y1012 এই কোডটাকে অ্যাপ্লাই করে তবে জয়েন করবে, ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়া আমাদের অফলাইন ব্যাচও রয়েছে, সিলেকশন গুরু সুপার 70 4.0। অফলাইন ব্যাচও তোমরা চাইলে জয়েন করে যেতে পারো। অফলাইন ব্যাচের জন্য যেটা করবে সেটা হলো 9804735443 এই নাম্বারে আমাকে একটা ছোট্ট করে কল করে নেবে। আমি তোমাদের ফোন ধরবো, তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমাদের যা যা মনের ডাউট আছে ক্লিয়ার করে দেবো, এবং তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এটা আমাদের এসএসসির জন্য অফলাইন ব্যাচ, যেটার ক্লাস শুরু হবে 16ই মার্চ থেকে। আমি আরেকবার তোমাদের নাম্বারটা বলে দিই, 9804735443। ওকে, আর এটা আমাদের টেস্ট প্রাইম, যেখানে হোলি স্পেশাল অফার চলছে। Y1012 এই কোডটা অ্যাপ্লাই করলে তোমরা পুরো 12 মাসের জন্য ইন্ডিয়ার সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য মক টেস্ট দিতে পারবে মাত্র 269 রুপিসে। চলো আজকে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো অবশ্যই কিন্তু নিজেরা করে কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর এরকম সেশন যদি আরো পেতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সকলে খুব ভালো থাকো। অল দ্য বেস্ট আপকামিং সমস্ত পরীক্ষার জন্য। আর अगेन যেতে যেতে হ্যাপি হোলি।